সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ক্লাস। তোমাদের তৃতীয় বর্ষের ক্লাস নিয়ে আবারও তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমি ডক্টর মুক্তা সাহা, সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। তোমরা খুব ভালো করেই জানো তোমাদের যে পেপারটি আমি পড়াই সেটা হলো জেন্ডার অ্যান্ড পলিটিক্স ইন বাংলাদেশ। তো ইতিমধ্যে বেশ কয়েকটি অধ্যায় আলোচনা করা হয়েছে। আশা রাখি তোমরা সেগুলো সুন্দরভাবে বিষয়বস্তুগুলোকে পড়ে প্রয়োজনীয় অংশ নোট করে নিয়েছো। এবং যে কথাটি আমি বারবার মনে করিয়ে দিতে চাই যে তোমরা যদি জমিয়ে না রেখে যে ক্লাসটা যে টপিকটা যেদিন পড়ানো হয় সেদিন যদি তোমরা সাথে সাথে এই বিষয়বস্তুর উপরে বিস্তারিতভাবে পড়ে ফেলো তাহলে তোমাদের জন্য অনেকটা বুঝতে সহায়ক হয়, কারণ এটা কিছুদিন পরে তোমরা ভুলে যাবে। যেমন আজকে আমি যে টপিকটা পড়াবো, জেন্ডার রোল, এটা এই মূল আলোচনায় প্রবেশের পূর্বে ইতোমধ্যে যে বিষয়গুলি আলোচনা করা হয়েছে তার সার্বিক একটু চিত্র আমি তোমাদের সামনে তুলে ধরতে চাই। আরেকটা কথা মনে করে দিতে চাই যে আমি প্রতি ক্লাসেই প্রায় তোমাদেরকে বলে থাকি যে এত অল্প সময়ের মধ্যে এই অনলাইন ক্লাসের যে সময়সীমা, যে অত অল্প সময়ের মধ্যে এই বড় বড় টপিকগুলো আমাদের পুরোটা আলোচনা করা সম্ভব হয় না। আমরা তোমাদেরকে চেষ্টা করি একটা গাইডলাইন দিতে এবং কিছু টিপস দিতে, যেগুলোর সাহায্যে তোমরা এই বিষয়বস্তুগুলোকে আরও বিস্তারিতভাবে সুন্দরভাবে উপস্থাপন করার একটা গাইডলাইন পেয়ে যাও। এই যে সবার প্রথমে আমি যে কথাটি মনে প্রাণে বিশ্বাস করি যে এই পেপারটি পড়বে তোমরা অবশ্যই একটা ভালো রেজাল্ট করবে, একাডেমিক ভালো রেজাল্ট তোমাদের জন্য অনেক জরুরি, কিন্তু পাশাপাশি তোমাদের মাথায় রাখতে হবে যে এরকম একটি পেপার, এই জেন্ডার অ্যান্ড পলিটিক্স, এরকম একটি পেপার কেন ইন্ট্রোডিউস করা হলো, এই বিষয়টি যদি তোমরা মাথায় রাখো এবং মূল বিষয় আমি যে মেসেজটা তোমাদেরকে দিতে চাচ্ছি সেই মেসেজটা যদি তোমাদের মধ্যে আমি প্রবেশ করাতে পারি এবং তোমরা যদি সেটাকে ধারণ করতে পারো, আমি মনে করব যে আমার এই পেপার পড়ানো সার্থক। কারণ আমি চাই তোমরা প্রত্যেকেই অত্যন্ত ভালো ফলাফল করো এবং এটা যদি একটু ভালোবাসা দিয়ে যে কোনো সাবজেক্ট, যে কোনো পেপার, কারণ তোমরা এমন একটা মেধার অধিকারী যেখানে কোনো কিছুই, এখন তোমরা যে লেভেলে আছো, কোনো কিছুই তোমাদের জন্য অনেক বেশি কঠিন না। যদি তোমরা বুঝতে চাও, ভালো করতে চাও, অবশ্যই তোমাদের দ্বারা সেটা সম্ভব। শুধু আন্তরিকভাবে চাইতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে। তো প্রথমে যেটা বলবো যে এই পেপারটা কেন ইন্ট্রোডিউস করা হলো, এটা কিন্তু তোমাদের যে কোনো সময়, যে কোনো ভাইভায়, যখন তোমরা এই বিষয়ের যে কোনো ভাইবার সম্মুখীন হবে, তোমরা কি কি পেপার রাষ্ট্রবিজ্ঞানে পড়েছো, এই বিষয়গুলি আসবে, তখন কিন্তু তোমাকে এই প্রশ্নের সম্মুখীন হতে হবে। তাহলে কেন জেন্ডার অ্যান্ড পলিটিক্স ইন বাংলাদেশ, এটা আগে ছিল নারী ও রাজনীতি, এটাকে একটু আদল নামটা চেঞ্জ করা হয়েছে। নারীদেরকে নিয়ে আলাদা কোনো আলোচনার একটা বিষয়বস্তু কেন? কারণ নারী কি, নারী পুরুষ সৃষ্টিকর্তা প্রদত্ত দুটি রূপ। জেন্ডার মানে লিঙ্গ, সেটা পুরুষ এবং নারী। কিন্তু আমরা মূলত এই পেপারে নারীদের বিষয়ে পড়ছি, মূলত নারীদেরকে এমফাসিস করে এই পেপারটার বিষয়বস্তুগুলো তৈরি করা হয়েছে। তাহলে কেন নারীদেরকে নিয়ে আলাদা একটা পেপার? কারণ এরা হলো সমাজের একটা পিছিয়ে পড়া অংশ, এটা আমাদেরকে মেনে নিতে হবে। এখন যে কথাগুলি, যে উদাহরণগুলি প্রায় সবসময় তোমাদেরকে দিয়ে থাকি, যে এক নজরে যদি আমি দেশের সার্বিক অবস্থার দিকে তাকাই, প্রশাসনের দিকে তাকাই, শিক্ষাক্ষেত্রে তাকাই, বিভিন্ন ধরনের কর্পোরেট অফিসগুলিতে তাকাই, তাতে আমাদেরকে একবারে মনে হতে পারে যে আরে কই, সব জায়গায় তো নারী। কিন্তু তোমরা যদি সত্যিকার অর্থে কাগজ কলম নিয়ে হিসেব করতে বসো, তখন দেখবে যে এটা একটা খণ্ডিত চিত্র। এই যে প্রধানমন্ত্রী নারী, শিক্ষামন্ত্রী নারী, তারপরে স্পিকার নারী, এটা একটা খণ্ডিত চিত্র। টোটাল সংখ্যার খুব কম পার্সেন্টেজে এই নারীরা আছে এবং বিভিন্ন ক্ষেত্রেও ঠিক তাই। একটা উদাহরণ তোমাদেরকে আমি
আবারও দিয়েছি, এর আগেও দিয়েছি, সেটা হলো যেটা দিলে তোমাদের বিষয়টা একেবারে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। এই যে তোমরা ছাত্ররা, তোমরা বন্ধু বান্ধব, তোমাদের চারপাশে যাদের কথা মনে পড়ে, ক্লাসমেট, একটু মনে করে দেখো তো কয়জনের মা কর্মজীবী? খুব কম, হাতে গোনা। হয়তো তোমরা 50 জনের মধ্যে একজনের মা কর্মজীবী পাবে কিনা সন্দেহ। তার মানে কি এই মায়েরা কি কোনো কাজ করে না? কর্মহীন না, এরা কাজ করে। রাত থেকে, ভোর থেকে রাত পর্যন্ত এরা কাজ করে, কিন্তু এদের কর্মের কোনো আর্থিক মূল্য নেই। এই জন্যই এরা এক অর্থে কর্মহীন। সারাদিন রাত পরিশ্রম করে যদি তুমি আর্থিকভাবে সচ্ছল হতে না পারো, তোমাকে ছোট্ট একটা সুই কেনার জন্য তোমাকে আরেকজনের কাছে তোমাকে অর্থ হাত পেতে চাইতে হয়, এর চেয়ে দুঃখের, এর চেয়ে কষ্টের আর কি হতে পারে? এরপরেও সেই নারীটি তার যোগ্য সম্মানটুকু পায় কিনা। এই যে আমি পৃথিবীতে নারী হয়ে এসেছি, তুমি পৃথিবীতে পুরুষ হয়ে এসছো, এখানে কি কারো কোনো কৃতিত্ব অকৃতিত্ব আছে? তাহলে আমি যে মেসেজটা তোমাদেরকে দিতে চাচ্ছি, যে তোমরা মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হয়ে ওঠো। মানুষ, নারী না, পুরুষ না, কিচ্ছু না, মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ। যেখানে দেখবে যে অকারণে তোমার মাকে মানুষের সামনে ছোট প্রতিপন্ন করা হচ্ছে, সেটা যেই করুক, যে ব্যক্তি করুক, তুমি তার ন্যায়সঙ্গত প্রতিবাদ অবশ্যই করবে। যদি না পারো, আমি মনে করি যে মানুষ হিসেবে তোমার সার্থকতা নেই। কারণ যার মাধ্যমে তুমি পৃথিবীতে এসছো, তার অকারণ কোনো অপমান, তার প্রাপ্য যোগ্য সম্মানটুকু প্রদান করা আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব। যারা দিনরাত, একটা দিন, আমি সবসময় তোমাদেরকে বলি, একটা দিন শুধু মেয়েরা ঘরে, তোমার মা, এখন আমরা এই করোনা পরিস্থিতির জন্য অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, আমরা ইচ্ছে করলেও ঘরের বাইরে যেতে পারছি না, বাধ্য হয়ে অনেকে বাড়িতে, বিভিন্ন গ্রামের বাড়িতে হোক, যার যেখানে অবস্থান করার কথা সেখানে আমরা আছি। আমরা দেখছি যে নারীরা কি ধরনের পরিশ্রম করে, কিন্তু আমরা তার কোনো যথার্থ মূল্যায়ন করছি না, বরঞ্চ আর উল্টোটা হচ্ছে। নারীরা পদে 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 অবমূল্যায়িত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে। এবং যাদেরকে আমরা বলছি যে যারা একটা উচ্চ সমাজে, উচ্চ স্তরে অবস্থান করে, ওইখানে নারীদের প্রতি নির্যাতনের মাত্রাটা একটু আধুনিক, একটু ভিন্ন, কিন্তু নারীরা প্রতি পদে পদে নির্যাতিত হচ্ছে। ওই পার্সেন্টেজ আমরা যদি একটা গ্লেন্স দেখি, তাহলে মনে হবে না, এটা হয়তো ঠিক না। কিন্তু যখন তুমি জরিপ করে দেখতে যাবে, তখন দেখবে যে আমি যা বলছি সেটাই সঠিক। তাহলে আমি বলবো যে না পুরুষ না নারী, আমরা মানবিক গুণ সম্পন্ন মানুষ চাই এই সমাজের জন্য, সমাজকে বদলে দেওয়ার জন্য, এবং সেটা শুরু হোক ঘর থেকে। ঘরে তোমার বোনের প্রতি, তোমার মায়ের প্রতি যথার্থ সম্মান দেওয়া থেকে শুরু হোক পৃথিবীর সমস্ত নারীর প্রতি সম্মান প্রদর্শন করা। এই মূল্যবোধ ভেতরে রেখে, ধারণ করে তুমি যদি সামনের দিনগুলিতে এগিয়ে চলো, এবং এই বিশ্বাসটা ভেতরে রাখো যে যার যতটুকু মর্যাদা প্রাপ্য তাকে সেটা আমাকে দেওয়া উচিত, এটা তোমার নৈতিক দায়িত্ব, তাহলে দেখবে তুমি মানুষ হিসেবে একটা আত্মতৃপ্তি বোধ করবে, এবং তুমি ভালো থাকবে, এবং সমাজের প্রতি তোমার যে দায়িত্ব সেটাও তুমি পালন করতে সক্ষম হবে। তাহলে দেখো, আজকে আমি যে আলোচনাটা করছি সেটা হলো জেন্ডার রোল। জেন্ডার মানে কি? জেন্ডার মানে হলো লিঙ্গ, লিঙ্গ মানে হলো নারী এবং পুরুষ। এই জেন্ডার রোলটা মানে সমাজে কিভাবে এই রোলটা প্লে করবে সমাজ, সেটা ঠিক করে দেয়। সেটা হলো এই জেন্ডার রোলটা মানে কে কি ধরনের কাজ করবে, এই কাজের যে সীমা পরিসীমা, এটা সমাজ কর্তৃক নির্ধারিত হয়, এবং এটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। সেটা হলো উৎপাদনমূলক ভূমিকা, পুনঃউৎপাদনমূলক ভূমিকা, সামাজিক ভূমিকা। আমরা এটা বিস্তারিত আলোচনা করব যে উৎপাদনমূলক ভূমিকা বলতে আমরা কি বুঝি।
মানে কাজের বিনিময় মূল্য এবং ব্যবহারিক মূল্য আছে যে কাজ, সেগুলি হলো উৎপাদনমূলক কাজ। যেমন উৎপাদন সংশ্লিষ্ট কাজ, যেমন কৃষিকাজ করা, বিভিন্ন ধরনের মনে করো মাছ চাষ করা, বিভিন্ন ধরনের যেটা উৎপাদনের মাধ্যমে আমরা কি করতে পারি, আয় করতে পারি। এবং এই ধরনের কাজে আমরা জানি, মনে করো এই উৎপাদনমূলক কাজ, কৃষিকাজ থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে সমাজে যে বিভিন্ন ধরনের উৎপাদনমূলক কাজ কর্মকাণ্ড হচ্ছে, সেখানে কি এখানে বলা হচ্ছে উৎপাদনমূলক কাজটা মূলত পুরুষের কাজ। এখানে দেখো একটা জিনিস এখন তোমাদেরকে আমি বোঝাই, যে সব জায়গায় প্রচ্ছন্নভাবে নারী কাজ করে যাচ্ছে। যেমন সংসারে ভোর থেকে রাত অবধি কাজ করছে, তার কোনো আর্থিক মূল্য নেই, ঠিক তেমনি এই উৎপাদনমূলক কাজ বলা হচ্ছে পুরুষের কাজ। কিন্তু এই পুরুষের কাজের মধ্যেও নারী তার অনেক অনেক কন্ট্রিবিউশন রাখছে। কিভাবে? কৃষিকাজ একটা উদাহরণ হিসেবে যদি আমি ধরি, কৃষিকাজের মধ্যে কি দেখতে পাচ্ছি, একজন কৃষাণী কি করছে, সে সংসার করছে, রান্নাবান্না করছে, সন্তান লালন পালন করছে, এবং কৃষক যে খেতে খামারে গিয়ে কাজ করছে তার সঙ্গে সার্বক্ষণিকভাবে সহায়তা করছে। সেই খেতে জল দেওয়া থেকে শুরু করে, ফসল তুলে এনে মাড়াই করা থেকে শুরু করে, ধান শুকানো থেকে শুরু করে, ধান ভাঙা থেকে শুরু করে ইত্যাদি 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 বিভিন্ন কাজে কৃষাণীরা অংশগ্রহণ করছে। এটাকে বলা হয় কৃষিতে নারীর অদৃশ্য ভূমিকা, যে ভূমিকাটা সমাজ গণ্য করে না। এজন্যই এই কৃষিকাজের মতোই আরও যত উৎপাদনমূলক বিষয় আছে, উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট যে সমস্ত খাত রয়েছে, সর্বক্ষেত্রেই নারীরা কাজ করে যাচ্ছে, কিন্তু নাম হচ্ছে এটা পুরুষের কাজ। এটা কতটা দুঃখজনক তোমরা একটু ভেবে দেখো। আরেকটা প্রসঙ্গ একটু বলে থাকি, এটার সঙ্গে সম্পৃক্ত না, তোমরা জানো, অবশ্যই জানো হয়তো, যে এই যে যারা নাকি দৈনিক দিনমজুর হিসেবে কাজ করে পুরুষ নারী, সারাদিন একই ধরনের পরিশ্রম করেও নারীরা কিন্তু পুরুষের সমান মজুরি পান না, একটু কম পায়। তোমরা একটু ভেবে দেখো, কারণ নারীর কি কষ্ট কম হয়? হয় না, কিন্তু অনেক ক্ষেত্রে বেশিই হয়। কারণ এই নারীকে এই ধরনের কাজ করে আবার বাসায় গিয়ে রান্না বান্না, সন্তানের দায়িত্ব পালন করতে হয়। কাজেই সমাজ এটা আরোপ করেছে যে এই কাজগুলি পুরুষের কাজ। এরপরে দেখো পুনঃ উৎপাদনমূলক ভূমিকা, সেটা হলো কি মানে পুনরায় যে উৎপাদন, যেমন একটা মানুষ থেকে আরেকটা মানুষের সৃষ্টি। চিন্তা করে দেখো যে একজন নারীকে সৃষ্টিকর্তা কত বড় একটা মানে সৌভাগ্য দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, যে একমাত্র নারী সন্তান ধারণ করতে পারে, সন্তানকে পৃথিবীতে আনতে পারে। মানে সে জীবন, এক অর্থে সে জীবন দান করতে পারে। একটা নারী যদি সন্তান ধারণ না করে, তাহলে কিন্তু পৃথিবীতে আর সন্তান জন্ম নেবে না। এই ক্ষেত্রেও দেখো, এই যে পুনঃ উৎপাদনমূলক ভূমিকা, নারী থেকে সন্তান আসছে, আবার তার যদি মেয়ে সন্তান হয় আবার তার বিয়ে হচ্ছে, এই প্রক্রিয়াটা বহমান, এই যে এইভাবে চলছে সমাজ, মানে তো সমাজ এক জায়গায় গিয়ে থেমে যেত। এখানেও কতটা দুঃখজনক বিষয় দেখো, একটা সন্তান ছেলে হবে না মেয়ে হবে, এটা কিন্তু পুরোপুরি নির্ভর করে, ইউ আর ম্যাচিউর এনাফ, পুরোপুরি নির্ভর করে একজন পুরুষের উপর। কিন্তু আমরা সমাজে কি দেখতে পাই, আমরা গ্রামের দিকে তাকালে, মফস্বলের দিকে তাকালে কি দেখতে পাই, যে একজন মহিলার যদি বারবার মেয়ে বাবু হয়, তাহলে কি হয়, সেই মানে নারীকে দোষারোপ করা হয় এবং বিভিন্নভাবে তার উপর নানা ধরনের নির্যাতন, তার কপালে জোটে আর কি, নানাভাবে তাকে নির্যাতন করা হয়, সেটা শারীরিক, মানসিক, বিভিন্নভাবে। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় তাকে তালাক দিয়ে আরেকটা বিয়ে করানো হচ্ছে। তো এখানে কতটা নিষ্পাপ, একজন নারীকে কষ্ট করতে হচ্ছে, তার মানে একটা মানুষকে পৃথিবীতে আনা মানে কি, তার জীবনের ঝুঁকি নিয়ে। যে কোনো সময় আমরা জানি যে এক সময় কত নারী সন্তান প্রসব করতে গিয়ে মারা গিয়েছে,
এখন চিকিৎসা ব্যবস্থা অনেকটা উন্নত, মানুষ অনেকটা সচেতন, এখন এটা কমেছে। কিন্তু একসময় এই শিশু মৃত্যু হার বা মাতৃমৃত্যু হার সংখ্যা খুব বেশি ছিল। তাহলে এই বিষয়গুলি খুব দুঃখজনক যে নারীরা অনেক কষ্ট করেও কষ্ট করে যাচ্ছে দিন রাত, কিন্তু তার প্রাপ্য সম্মানটুকু পাচ্ছে না। জীবনের ঝুঁকি নিয়ে সন্তান পৃথিবীতে এনে লালন পালন করে মানুষ করেও সে তার প্রাপ্য সম্মানটুকু পাচ্ছে না, যেখানে তার বিন্দু মাত্র কোনো দোষ নেই, বরঞ্চ সে শুধু করেই যাচ্ছে। এরপরে দেখো সামাজিক ভূমিকা, যেটা সমাজ, যেটা বললাম যে সমাজ ঠিক করে দেয়, সেটা হলো সামাজিক ব্যবস্থাপনা ভূমিকা, আর একটা হলো সামাজিক রাজনৈতিক ভূমিকা। সামাজিক ব্যবস্থাপনা ভূমিকার মধ্যে রয়েছে যেমন গ্রামাঞ্চলে কেউ মারা গেল, কারো সন্তান হলো, কোনো একটা ব্রিজ ভেঙে গেল, কোনো একটা প্রাকৃতিক দুর্যোগ দেখা দিয়ে একটা সমস্যা তৈরি হলো, এই ধরনের কাজে সাধারণত দেখা যায় পুরুষরা এগিয়ে আসে এবং এই ভূমিকাগুলি পুরুষরাই বেশিরভাগ পালন করে থাকে। কিন্তু এটা কিন্তু কোথাও লেখা নাই যে এ ধরনের কাজ পুরুষরাই করতে পারবে বা নারীরা পারবে না। কিন্তু নারীদেরকে ঘরের ভেতরে রাখার একটা প্রবণতা পুরুষদের, এবং সন্তান লালন পালন, গৃহস্থালী কাজকর্ম এগুলি নারীরা করবে। তাই এই ক্ষেত্রে অনেকটা এরকম একটা রেওয়াজ তৈরি হয়ে গেছে যে এই কাজগুলি নারীর, এই কাজগুলি পুরুষের। তো সামাজিক অনেক দায়িত্ব কিন্তু নারীরা নির্দ্বিধায় পালন করে। যেমন যদি বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তি থাকে ঘরে, তাদেরকে যত্নআত্তি করা, শিশুদেরকে পরিচালনা করা, তাদেরকে সময় মতো স্কুলে পাঠানো, খাবার দাবার দেওয়া, এবং গৃহস্থালী আরও যত ধরনের কাজ আছে, সকালে উঠোন ঝাড়ু দেওয়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের কাজ নারীরা করে থাকে, যেটা সমাজ ওইভাবে গণ্য করে না। এরপরে হলো সামাজিক ভূমিকা, সামাজিক রাজনৈতিক ভূমিকা। পুরুষরা এই ভূমিকা বেশি পালন করে। যেমন বিভিন্ন ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড, ইউনিয়ন পরিষদ নির্বাচন হোক, বিভিন্ন ধরনের নির্বাচন হোক, এই ধরনের কাজগুলিতে পুরুষরাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে, কাজকর্ম করে থাকে। এবং ইদানিংকালে তোমরা জানো যে সব ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ শুরু হয়েছে একটু একটু করে, কিন্তু সেটা এখনো কাঙ্ক্ষিত লক্ষ্য অবধি পৌঁছায়নি। তবে আমাদের মানসিকতা, আমাদের চেষ্টা যদি অব্যাহত থাকে, এবং তোমরা যারা এই ক্লাসটা করছো, যারা আমার কথাগুলি শুনছো, তোমাদের প্রত্যেকের মধ্যে যদি একটু অনুরণন জাগে যে ম্যাডামের কথাগুলি একটু ভেবে দেখি, আমি ঘর থেকে শুরু করি আমার দায়িত্বটা, তাহলে দেখবে যে তোমার বিবেক যদি বলে যে না, হ্যাঁ, যে ম্যাডাম যা বলছেন এটাই ঠিক, এটাই আমাদের ভাবা উচিত, করা উচিত, তাহলে আমি মনে করব যে আমার সমস্ত প্রচেষ্টা সার্থক, আমি যে তোমাদেরকে যে মেসেজটা দেওয়ার চেষ্টা করেছি সেটা সার্থক। কারণ তুমি তোমার যার মাধ্যমে পৃথিবীতে আসলে সেই মাকে ছোট করে, মাকে কষ্ট দিয়ে কখনো ভালো থাকতে পারবে না। তুমি পুরুষ হিসেবে তোমার দায়িত্ব পালন করবে নারীর প্রতি যথার্থ সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে, তাহলেই তুমি হবে যথার্থ মানুষ, পুরুষরূপে মানুষ। তাহলে আমরা খুব অল্প পরিসরে এই বিষয়গুলি আলোচনা করলাম। তোমরা যে কাজটা করবে, এই বিষয়গুলিকে বিস্তারিতভাবে জানবে, বুঝবে, পড়ার চেষ্টা করবে এবং সুন্দর করে নোট করে ফেলবে। এবং এখান থেকে যে প্রশ্নটা আসতে পারে সেটা হলো জেন্ডার ভূমিকা বলতে কি বুঝো, জেন্ডার ভূমিকা সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করো। তো তোমরা যদি বিস্তারিতভাবে জিনিসগুলি জানা থাকে, প্রশ্ন যদি একটু ঘুরিয়েও আসে, আশা রাখি তোমরা সেটা পারবে। তো তোমরা যে যেখানেই থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। আবারও আগামী ক্লাসে আরেকটা নতুন টপিক নিয়ে তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত বিদায়, শুভরাত্রি।